গুড ইভিনিং সবাইকে। আজকে আমি আবার চলে এসেছি। আজকে কথা বলবো, একজন আমাকে বলেছেন যে একজন কমেন্ট করেছেন যে পিৎজা কালকের কথায় করেছিলাম আর কি, বলেছিলাম। তো কালকে ওটা ওরকমভাবে কথা বলতে বলতে এক লাইনে বলে দিয়েছি, তো বোধহয় বুঝতে পারেননি উনি। তো ওই জন্য উনি জিজ্ঞেস করেছেন যে জিজ্ঞেস করেননি, উনি একটা কমেন্ট দিয়েছেন যে কি বলে, পিৎজা পিৎজা বার্গার চিপস খাওয়ার সঙ্গে অন্য দিকে তাকানোর কি মানে। ভালো হয়েছে, এটা একটা টপিকই হয়ে গেছে বলতে গেলে। পিৎজা বা চিপস, পিৎজা, বার্গার যা আমরা বাইরে খাই আর কি, সেইগুলোকে বলা হয় জাঙ্ক ফুড, যেগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকারক। তো এইগুলো আমরা যত বেশি খাবো, একটা সময় আমরা বুঝতে পারি না, যখন ছোট থাকি তখন কিন্তু বুঝি না যে এইগুলো খারাপ জিনিস, কতটা আমার শরীরকে। তখন তো প্রচণ্ড রক্তের জোর থাকে, তো ওই রক্তের জোর থাকার জন্য ওটা ঠিক রক্ত নতুন করে সেল তৈরি করে একটা বয়স পর্যন্ত। 30-এর পরে, সম্ভবত 30-এর পরে, আর নাহলে 35, তো অবশ্যই 30 থেকে 35-এর মধ্যে ওটা বন্ধ হয়ে যায় আর কি। ওটা আর ওরকম করে নতুন কিছু গড়তে মানে দেরি হয় আর কি। যার জন্য বলে যত বয়স বাড়ে তত হাড়ের জোর কমতে থাকে, ক্যালসিয়ামের কমতে থাকে। বিশেষ করে যেসব মহিলাদের ক্ষেত্রে কেন বলছি, মেয়েদের ক্ষেত্রে কেন বলছি, কারণ মেয়েদের আমি বলেছি মেয়েদের শরীরটা খুব কমপ্লিকেটেড। কারণ মেয়েদের একটা প্রডিউসের একটা ব্যাপার থাকে যে মেয়েরা প্রসব করবে। তো এই প্রসব যখন হয় তখন প্রচণ্ড পরিমাণে ব্লাড, হিমোগ্লোবিনটা বেশি মানে একটু বেশির দিকে থাকতে হয়। যেমন যদি 11% থাকে, ম্যাক্সিমাম যদি 12% থাকে, অনেকের বেশি আরও বেশি থাকতে পারে শরীরের গঠন অনুযায়ী। তো 11-12% থাকা মানে অনেকটা। কিন্তু দেখা যায় যে বাচ্চা যখন প্রসব হবে তখন অনেকের যদি অ্যানিমিক টেন্ডেন্সি থাকে বা অন্যান্য কোনো ব্যাপার থাকে, পিরিয়ড হয়তো অনেক দেরিতে হয়েছে, সঠিকভাবে ফ্লো হয়নি, এগুলো অনেক দেরি হয়েছে, বা কি বলবো, হোয়াইট ডিসচার্জের অনেক প্রবলেম থাকে, এইগুলো থাকার জন্য। আর যত এটা জাঙ্ক ফুড খাবো তত এগুলো বাড়ে, এই রোগগুলো তত বাড়তে থাকে, তত রোগের দিকে নিয়ে যায় এগুলো। এবার যত আমি একটা টাইম পর্যন্ত খেলাম, আমি হয়তো 20 বছর পর্যন্ত খেলাম, বা 22 বছর পর্যন্ত, ম্যাক্স টু ম্যাক্স 22 বছর পর্যন্ত খেলাম। কিন্তু তারপর থেকে এবার যত আমি খাবো এগুলো, কারণ আর 23 থেকে 30, 7টা বছর, 7টা বছরে আমাকে হিমোগ্লোবিনটা কিন্তু ওই জায়গায় মোটামুটি একটা রাখতে হবে। জেনারেলি 30-এর মধ্যে বাচ্চা হওয়াই ভালো। এটা অন্য দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই এটা বোঝানো ছাড়া, যে 30-এর মধ্যে যদি বাচ্চা হয়ে যায় সেই বাচ্চা খুব হেলদি হয়। তার যে ভিতরের যে ব্লাড সার্কুলেশন বা অন্যান্য যেসব থাকে, এবার আমি সব ক্ষেত্রেই একটা কথা বলবো যে ব্যতিক্রম সব জায়গায় থাকে, তাই হবেই এটা কোনো মানে নেই। কিন্তু জেনারেলি এটা দেখা যায় যে 30-এর পর, বা 30 টু 35, 30 টু 35, 35-এর মধ্যে যদি বাচ্চা হলো তাহলে সে খুব হেলদি হয়। আফটার 35 যদি বাচ্চা হয় তাহলে তখনকার মতো দেখা যায় হেলদি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এটা সার্ভে করে নিতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাচ্চা অসুস্থ হচ্ছে, কোনো না কোনো অসুস্থতা তার রয়েছে। এমন যে পুরোটাই অসুস্থ হয়েছে, হয়তো কারুর বাচ্চা হলো ঠিক, তারপরে 3 বছর পর, 5 বছর পর দেখা গেল কিছু না কিছু তার একটা হার্টে ফুটো হলো, বা অমুক হলো, বা পেটের একটা গন্ডগোল নিয়ে একটা ক্রনিক নিয়ে সে জন্মালো। সেটা কেন হলো না, ওই মায়ের ঠিক ছিল না বলে। অনেক ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে নয়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে মা যদি ঠিক না থাকে তাহলে বাচ্চার এই প্রবলেম হয়। এইবার কথা হচ্ছে যে ওই পিৎজা, অমুক তোষক, এগুলোকে জাঙ্ক ফুড বলা হয়। আর এই জাঙ্ক ফুড যত বেশি খাবে তত অ্যানিমিক টেন্ডেন্সি দেখায়। এখানে ব্লাড তৈরি হবার মতন, ব্লাড পিউরিফাইড তো হবেই না,
তৈরি হবার মতন, নতুন সুন্দর ব্লাড থাকার মতন কিছু নেই এই সব খাবারগুলোতে। সেই জন্য বলা হয় যে এই খাবারগুলো খাওয়া উচিত নয়। এইবার যদি ধরো আগে আবার ওইটাতে চলে যাই, পরে আবার ঘুরে আসছি। এবার ধরো এই খাবারগুলো কেউ খেয়েই যাচ্ছে, মানে না, খেয়ে যাচ্ছে। এবার অবভিয়াসলি মানে তাকে একটা টাইমের পর দেখা যাবে হয়তো তার পিরিয়ডও ঠিক হচ্ছে, এরকমও হতে পারে। এবার ঠিক কিভাবে হয় সেটাও তো আমরা অনেকে জানি না, কোনটাকে ঠিক বলে অ্যাকচুয়ালি, কারণ প্রত্যেকের শরীরের গঠন আলাদা। তাই কার কীরকম হলে সেগুলো ডাক্তারই একমাত্র বলতে পারবে, তাই তার আগে ডাক্তার দেখানোটা তো খুবই জরুরি। এইবার হয় কি যে এই যে আমি খেয়ে যাচ্ছি তাতে কি হচ্ছে, আমার অ্যানিমিক টেন্ডেন্সির একটা সম্ভাবনা থাকে, পসিবিলিটি থাকে অ্যানিমিক টেন্ডেন্সি। কখন না, যখন ওই 30 চলে আসে, সেই সময়টা দেখা যায় একটা অ্যানিমিক টেন্ডেন্সি। এগুলো খুব আস্তে আস্তে আসে, স্লোলি আসে, কিন্তু আসে। তো যেই অ্যানিমিক টেন্ডেন্সি হয়ে যায় তাহলে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ অনেক কমে যায়। তখন দেখা যায় 9%, 8%, 7.5%, মানে খুবই বাজে অবস্থা। 7.5 মানে তো 8 মানে তো খুবই বাজে অবস্থা। তো অন্তত 10 to 11 মানেও ঠিক আছে, যদি প্রেগনেন্সি অবস্থায় বলছি আমি, বা তার আগেও এটা থাকা খুব দরকার। না, অত ব্লাডটা ও টেনে নেবে। যে প্রেগনেন্ট হবে কেউ, তখন তো ওই বাচ্চাটা ব্লাডটা টেনে নেবে, তো অটোমেটিক্যালি মায়ের ব্লাড যাতে কমতি না পারে তার জন্য 11 to 12% হিমোগ্লোবিন মায়ের ব্লাডে থাকতে হয়। কিন্তু সেটা তখনই থাকবে যখন আমি আগে যত্নটা নিয়ে যাব। অর্থাৎ আমি ব্যালেন্স করে খাবো। আমি আমার তুমি চিপস খাও বা পিৎজা খাও, এগুলো কোনোটাই ভালো নয়। কিন্তু তুমি যদি একদম হয় না যে ঠিক আছে খেতে ইচ্ছা করছে একটু খেলাম, বা এখন এত ফুড সেন্টার, এত রেস্তোরাঁ, এত হয়েছে যে খেতে একটু ইচ্ছেই করে। এইবার কথা হচ্ছে খাও, কিন্তু খাওয়ার সঙ্গে তোমাকে সেই ধরনের কাজ করতে হবে, যেই ধরনের কাজ করলে ওই খাবারটা তোমার ইকুয়াল হয়ে যাবে আর কি, মানে তোমার কোনো ওটা ভারী হয়ে যাবে না, যে খাবারটা হয়ে গেল, সেটা হবে না। তোমাকে সেই ধরনের কাজ করো। তুমি যতটা খাবে, যদি তুমি সেই ধরনের কাজ না, মানে অ্যাক্টিভলি কাজ না করো, অর্থাৎ হাঁটাহাঁটির কাজ না করো। যদি হাঁটাহাঁটির কাজ নাও থাকে, তুমি সন্ধে আর সকালে দুটো টাইম তোমাকে হাঁটতেই হবে। দেখবে ডাক্তাররাও হাঁটার কথা, যে কোনো মানে সেই রকম আর কি, যে কোনো রোগ বলবো না, মানে প্রেগনেন্সি অবস্থায় বা ধরো হাই প্রেশার এই ধরনের যাদের আছে তাদেরকে হাঁটা মাস্ট বলে দেন, বা আরও অনেক ক্ষেত্র আছে, আমি তত ডাক্তারি জানি না। তো অনেক ক্ষেত্রে দেখেছি যেগুলোকে ডাক্তাররা বলেন হাঁটতে হবে, হাঁটা মাস্ট, আগে হাঁটুন তারপরে কথা বলবেন, এরকমও ডাক্তার আছে, বলে দেয় তারা। অল্প স্বল্প কিডনি প্রবলেম, অল্প স্বল্প বা কিডনি প্রবলেম বা ইউরিনাল কিছু একটা জায়গায় গন্ডগোল, আর এগুলো সব একটা বয়সের পর। কেন বলছি না, আমাদের কি হয়েছে, আমরা ওই সময়টা পার করে, আর আমিও আমার ওপরের আবার যারা রয়েছে তাদেরকেও দেখছি, আমার মা, দিদা, ঠাকুমা, মাসি, পিসি, তা সেই বয়সটাও যেমন দেখছি, তাদের নিচে নিচে যারা, তাদেরকেও দেখছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরিনাল একটা প্রবলেম আসছে, বা জরায়ু একটা প্রবলেম আসছে। যে তার তো তুমি বলবে তাহলে সবাই খেয়েছে, বা নিশ্চয়ই খাওয়ার কিছু তো একটা গন্ডগোল আছেই তাদের, হয়তো খাওয়ার সময় ঠিক নেই। তারা যারা বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওই যে কী বলে ওয়ার্কিং লেডি যারা, এই যে আমি যখন চাকরি করতাম, আমি ঘরে কখন খেতাম, বাইরেই খেতাম, আর কি খেতাম, ওই চাউমিন, আর নাহলে ওই, আর নাহলে তাই। কিন্তু আমি কাজ খুব আমি প্রচণ্ড হাঁটতাম, যার জন্য ওটা কোনো আমাকে এফেক্টই করতো না। তারপরে গিয়ে যখন ভাতটা খাচ্ছি, আর খুব একটা নর্মাল খাবার খেতাম, এমন নয় যে একদম, এই যে দেখবে অনেকে একদম তেল ছাড়া, একদম ওটাও উচিত না। মেটাবলিস এই কমে যায়, ইমিউনিটি কমে যায় ওতে। তুমি মোটামুটি মশলা, মোটামুটি তেল, নর্মাল যেটা দেওয়া উচিত সেটা দিয়ে খাও। যত এটা খাবে তত ইমিউনিটি বাড়বে, কিন্তু ওগুলোতে কী হয়, ইমিউনিটি ফল করে যায়, ইমিউনিটি হয়ই না ওই পিৎজা মুক্ত সুখে। তাতে কি হয়, একটা রোগ, একটা এজের পর রোগেই ভুগতে থাকে। অনেক ক্ষেত্রে দেখবে যে বিয়ে হলো,
5 বছর গেছে কি যায়নি ভুগছে, বা হয়তো বিয়ের পরে 10 বছর গেল বা আরেকটু বয়স হলো, তখন দেখবে তখন থেকেই ভুগছে। হয়তো তখন যে খুব একটা বয়স হয়ে গেছে তা না, কিন্তু তখন থেকে ভুগতে শুরু করে। আর যখন ভোগে না, একটা বাড়িতে একটা মহিলা যদি সবসময় ভুগতে থাকে, বিছানায় বেডরিডেন হয়ে যায় বা টাইপ অফ আর কি হয়ে যায়, তখন সেই লোকগুলো কি হয়, সেই লোকগুলো যে বাড়িতে স্বামী থাকে, সব ক্ষেত্রে না, আবার বলবো সব ক্ষেত্রে না, ব্যতিক্রম অবশ্যই আছে, অবশ্যই আছে, সবাইকে বলছিও না আমি, কিন্তু আমরা যেটা দেখি যে এই এত লোক, যখন আমরাও চাকরি করেছি করেছি, মানে ডিস্টারবেন্স আমাদের এসেছে যে এইখান থেকে, সেখান থেকেই দেখা গেছে, পিছনে তাকাও, পিছনে ওদের তুমি হিস্ট্রিটা দেখো, যে হয় ওকে ঠিক সময় দেয় না, বা ঘরে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, বা ওই ধরনের কথাবার্তা বলছে, ওটা কোত্থেকে হয়, সাইকোলজিক্যালি কিন্তু তুমি পেছনে একদম যখন যাবে, ওর জড়ে পৌঁছাবে, শিকড়ে পৌঁছাবে, তখন দেখবে মেন রোগ হচ্ছে তোমার পিরিয়ডসের মেন হচ্ছে পিরিয়ডস, এবং হোয়াইট ডিসচার্জ ঠিক মতন সময় মতন হয় না, তাই বা হয় কম হয় বেশি হয় এইসব হয়, এই জন্য ওই খিটখিটে স্বভাবটা চলে এসছে। এটা তোমরা যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করলে, সঠিক ডাক্তারকে জিজ্ঞেস করলে এই উত্তরটা পেতে পারো। যার জন্য কি হয়, এই যে একটা বাড়ির প্রতি অনীহা চলে আসে ছেলেদের, তার জন্য তারা অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে বা এই করছে, সব ক্ষেত্রে হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। নাহলে ঘরেই যদি আমি সেই ইয়েটা পেয়ে যাই, তাহলে আমি বাইরে কেন ইয়ে করতে যাব না? আমার যদি ঘরে সেই ইয়েটা থাকে, সেই ব্যাপারটা আমার মধ্যে থাকে যে ভাই আমি ঘরেই বেশি আনন্দ পাই, ছেলে মেয়ে সংসার, মা বাবা বউকে নিয়ে বেশি আনন্দ পাই, তো আমি বাইরের কোন দিকে তাকাবোই না। কিন্তু এত লোক, এত এই ডিস্টারবেন্স কেন আসে? তার পিছনে গিয়ে দেখো, সে যে কালচারেরই হোক, যে কালচারেরই হোক, আসে কেন না, তার ইয়েতে পিছনে ওই ব্যাপারটা থাকে, সেই জন্যই এটা বললাম। তো এটা যে হবেই তার কোনো মানে নেই, নাও হতে পারে। এবার আমি বারবার বলছি, প্রত্যেকের গঠন এক নয়। কেউ একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি, যে প্রেগনেন্সি চলে এলো, আর মানে মা আর মেয়ে একদম, মানে মাও মনে করিয়ে দিল, মেয়েকে বুঝিয়ে দিল যেটা অসুস্থতা, তুমি শুয়ে পড়ো, আর ডাক্তার বলে দিল কি একদম বেড রেস্ট। ডাক্তাররা, অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে দেন যে বেড রেস্ট, কিছু একটু কমপ্লিকেশন থাকলেই বলে বেড রেস্ট। অ্যাকচুয়ালি বেড রেস্ট নেওয়ার দরকার নেই, বেড রেস্ট নেওয়ার দরকার নেই, কারণ কিছু কাজ থাকে যে তুমি উঠে করতে পারো। কি করবে না তুমি? তখন কোনো রকম ভারী কাজ করবে না, কোনো রকম ভারী কাজ, বেশি হাঁটা, তখন আবার কমপ্লিকেসি থাকলে বেশি হাঁটা দরকার নেই, কমপ্লিকেসি থাকলে ভারী, তো প্রেগনেন্সি ও এলো আর ভারী তোলা বন্ধ, কোনো রকম ভারী যেন ঝটকা করে তোলা বা তোলা। আমি অফিস থেকে ব্যাগটাও যে টেবিল থেকে নিচে এরকম ঝটকা কোনো রকম দেওয়া চলবে না, কারণ খুব কমপ্লিকেটেড হয়ে থাকে, জরায়ু তখন একটু নিচের দিকে নেমে আসে, যার জন্য খুব কমপ্লিকেটেড হয়, ইউরিনের এক গণ্ডগোল হয়ে যেতে পারে, সঙ্গে সঙ্গে বারবার ইউরিন পাবে বা একটা গণ্ডগোল হবে, তো এবং বাচ্চা হওয়ার সময় কমপ্লিকেসি হবে। তো সেটার মূলে যদি যাও, দেখবে খাওয়া, খাওয়া যদি তুমি ঠিক রাখো, সময় মতো খাও, অল্প খাও, একটু বারে বারেই খাচ্ছ, কিন্তু তুমি খাও না ওইগুলো, অল্প খাও, কোনো সপ্তাহে 1 দিন খাও, 2 দিন খাও, কিন্তু তারপরে ব্যালেন্স করে নাও খাওয়া। আমিও প্রচুর খেয়েছি, একটা সময় আমি প্রচুর খেয়েছি, আমি এখনো পর্যন্ত বিরিয়ানি, অমুক তসুক যা খাবার থাকে আমি খাই, এমন নয় যে আমি এটা খাবো না, ওটা আজ পর্যন্ত এখনো হয়নি, কারণ কি এখন সেরকম কোনো রোগও দেখা দেয়নি, সেই জন্য আমি ওরকম খাই। কিন্তু আমি খেতে খেতে এটাও বুঝেছি যে না, এইবার আমাকে খাওয়া আরও একদম সীমিত করে আনতে হবে, যাতে কি বলে হেলদি থাকি, হালকা বডি থাকে, ব্যায়াম করতে হবে, তার সঙ্গে ব্যায়াম তো মাস্ট একদম, কারণ ফ্ল্যাটে আমাদের কি হয়, যারা অন্যান্য বাড়িতে যারা থাকে তাদের অনেক কাজটা বেশি, ফ্ল্যাটে কাজটা অনেক কম, কারণ আমার বাড়িও ছিল, যখন আমি বাড়িতে ছিলাম প্রচুর কাজ বেশি, সব থেকে কাজ হচ্ছে ওখানে বাগান, অত বড় বাগান, সেই বাগান ইয়ে করার, আর যেহেতু নিচে তলায়, সেহেতু একদিকে যেহেতু বাগান রয়েছে, সে যতবার লোক ঢুকছে, ইয়ে হচ্ছে, যতই বাইরে চটি খুলুক সেই ঘরে ধুলো, অর্থাৎ ঘর পরিষ্কার রাখতে গেলে তোমার
এসি ঘরে তোমার বেশি ধুলো ঢোকা যাবে না, তাও ঝাড় দাও, পরিষ্কার করো, মোছো, এই কর, এই যে কাজ করছি, এই কাজ করার ফলে আর অফিস যাওয়া তো আছেই, সেটাও একটা হচ্ছে। তো সেইখানে কি হচ্ছে, সাবধান, আমি যখন নিজেকে বলে দেবো যে আমার সাবধান কিন্তু আমার এই প্রবলেমটা, তখন কি মন আপনা আপনি তোমাকে ওইভাবে চালিয়ে নিয়ে যাবে। কিন্তু তুমি কেয়ারলেস হয়ে যাও, ও ঠিক আছে, ও কোনো ব্যাপার না, তখন কি হবে, দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এবার তারপর লাক আছে, ঘটারও থাকলে ঘটবে, না ঘটার থাকলে কোনো দিনও ঘটবে না, হেন তেন অনেক আছে। আমি তো যেমন, আমি প্রচুর, মানে আমি বেবি হতে গিয়ে যখন শুয়ে আছি তখন দেখছি সব কি সাংঘাতিক তাদের সব অবস্থা, কেউ চিৎকার করছে, কারোর এই হয়ে গেছে, কারোর সেই হয়ে গেছে, আমি দিব্যি রয়েছি, পা দোলাতে দোলাতে বসে রয়েছি, শুয়ে পড়ছি, এরকম আর কি, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আশেপাশে যারা রয়েছে তাদের দেখছি, বাপরে কী প্রবলেম, ডাক্তার আসছে বারবার, এই করছে ওই করছে, এই বলছে, ধমকাচ্ছে, ওই করছে, কেন এটা খেয়েছেন, কেন ওটা করেননি, কেন ওটা সেটা, এরকম আর কি। তো সেইগুলো দেখেও একটা অভিজ্ঞতা, পরবর্তী ক্ষেত্রেও দেখেছি, তার আগেও দেখেছি। এইগুলোই তো আমাদের অভিজ্ঞতা তৈরি করে, সেই থেকেই বলা। এবার যে মানবে সে মানবে, যে মানবে না সে মানবে না। অর্থাৎ মানে অন্তত তুমি মাইন্ডকে দিয়ে দাও যে না, আমি যাতে সুস্থ থাকি, আমি যাতে কোনো রকমে এমন কিছু না হয়ে যায় যে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি খাবো, কিন্তু আমি ব্যালেন্স করে খাবো। আজকে যদি আমি বিরিয়ানি খেলাম, তো কাল নিশ্চয়ই আমি খুব কষা মাংস দিয়ে ভাত খাবো না, বা অমুক খুব রিচ কিছু খাবো না, কালকে একটু হালকা খাবো, পরশুও একটু কাঁচকলা পেঁপে যাতে থাকে, লাউ যাতে থাকে। লাউ, লাউটা মেয়েদের জন্য অত্যন্ত ভালো একটা সবজি। লাউ, মানে লাউয়ের যে কত রকম উপকারিতা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর উপকারিতা, বিশেষ করে স্কিনকে যদি গ্লো করতে চাও, তাহলে সকালবেলায় উঠে তুমি লাউয়ের জুস বানাও, লাউয়ের জুস বানিয়ে সেটা সিদ্ধ করেও করতে পারো। সিদ্ধ করে, লাউটাকে সিদ্ধ করে তারপর সেটাকে জুস বানিয়ে ছেঁকে ওই জুসটা খেতে হবে। যদি একদমই খেতে না পারো, তাহলে হালকা বিট নুন, হালকা লেবু দেবে, খুব ভালো হবে। এটা এটা মোটামুটি 1 মাস, যদি, আর বেশি খাবে না। সব কিছু আমি বলবো এই এই এরকম কাপের লিমিট রেখে 1 কাপ মতো খাবে। এটা যদি তুমি মোটামুটি 1 মাস খাও, 1 মাস পরে তুমি বেরোবে। আরেকটা হচ্ছে সর্ষের তেল দিয়ে কুলকুচি করা, লাউটা অনেকভাবেই খাওয়া যায়। আর হ্যাঁ, এবার যখন আমরা রান্না করে খাচ্ছি, লাউয়ে বেশি তেল লাগে না, তাই লাউয়ের রান্না, লাউ পোস্ত, লাউয়ের ডাল, লাউয়ের অমুক, এগুলো তো খাওয়াই যায়, লাউয়ের সব কিছু। তো সেটা খুবই ভালো, খুবই উপকারী লাউ খাওয়া। মেয়েদের বিশেষ করে এই যাদের বিয়ে হবে, বা পিরিয়ড শুরুর থেকেই এই জিনিসগুলো খাওয়া খুব জরুরি। আর ফাস্টফুড খেলে কী হবে না, তোমার অ্যানিমিক টেন্ডেন্সি আসবে। যত তুমি ফাস্টফুড, জাঙ্ক ফুড খাবে, তত তোমার অ্যানিমিক টেন্ডেন্সি চলে আসবে, তখন তোমার বিরক্তি, তখন তোমার একটুতেই রাগ, হঠকারিতা, কাউকে পছন্দ না হওয়া, কোনো কাজে মন না লাগা, অলসতা থাকবে, সবেতে তুমি খিটখিট করবে যদি অ্যানিমিক টেন্ডেন্সি আসে। ম্যাক্সিমাম ঘরে দেখবে মহিলারা খুব খিটখিটে হয়, একটুতেই রেগে যায়, একটুতে সব কিছু আমি করবো, আমি, মহিলাদের একটা থাকে সব আমার হাতে থাকবে, ভালোবাসছে তখনও বলছে তুমি যা, মানে আমার কথা শুনতে হবে, আমার কথায় উঠবে বসবে, তাহলে খুব ভালো মহিলাদের। এই যে টেন্ডেন্সিগুলো, এগুলো কোত্থেকে আসে না, তারা শান্ত নয়, তারা তাদের ওই কমপ্লিকেশি অনেক প্রবলেম থাকে, সেই জন্য ওরা ওই ধরনের সবসময় আধিপত্য চায়, সবসময় অ্যাটেন্টিভ মুডে, মানে থাকতে চায় যে আমাকে যেন অ্যাটেনশন দেওয়া হয়, সবাই যেন আমার প্রতি একটা অ্যাটেনশন দেয়, যার জন্য এত সাজ গোজ অমুক। নর্মাল থাকলেই পারে, তো সাজের কি আছে, ঈশ্বর যা দিয়েছে তাই যথেষ্ট। হ্যাঁ, এইবার যেগুলো তোমাকে করতে হবে, যে যেমন লাউয়ের জল খাও, বা আর কি আছে, নিম পাতা, ইমিউনিটি বাড়ানোর জন্য, বিশেষ করে মেয়েদের ইমিউনিটির খুব প্রয়োজন হয়। এমনিতে মেয়েদের কিন্তু ইমিউনিটি ছেলেদের থেকে বেশি, সার্ভে করে এগুলো দেখা যায় যে মেয়েদের হ্যাঁ, মেয়েদের ইমিউনিটি ছেলেদের থেকে বেশি। কিন্তু এই যে আজকাল যে খাওয়ার একটা হয়েছে, 12টায় ঘুম থেকে ওঠা, 11টায় ঘুম থেকে ওঠা, মেয়েরাও ওঠে, এই ঘুম থেকে ওঠা, ছেলেদের কি যেহেতু কমপ্লিকেসিটা নেই ওদের, তাই জন্য ওদের একটু কম হয়, ওদেরও হয়, কিন্তু ওরা ওই যে করে না, বা যারা করছে তারা ঠিক আছে, যারা করছে না তারা ভুল আছে, তারা আজকে বুঝছে না, যারা 30 বছর হয়েছে সবাই আজকে বুঝছে না, 40 বছর হলে বুঝবে, 30 বছর থেকে এই বুড়ি হয়ে যাচ্ছে,
বা এখন তো এমন কাজ হয়েছে যে জিমেও যেতে পারছে না, সময় নেই, অমুক করতে পারছে না, সময় নেই। কেন, সত্যি এখন ভীষণ একটা ভাগ দৌড়ের এসে ঘরে বসেই কাজ করো আর বাড়ি বসেই কাজ করো। আমি আমার ছেলেকে দেখছি তো যে বা ইয়ে করতে পারে না, কোনো মানে সময়ই নেই, খাবার সময় নেই, খাচ্ছে করে সন্ধে 6টায় ভাত খাচ্ছে, সন্ধে 6টায়, এরকম অবস্থা। তো খাবে যে, কারণ এমন কাজ হয় এক এক সময় যে খাবে যে ওই সময়টাও নেই, এত ফোন আসার, এত কাজের মধ্যে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে করতে হবে কি, যে ওখানেই আমাকে টাইম বার করে আমাকে কোনোভাবে 5 মিনিট, অন্তত 5 থেকে 7 মিনিট আমাকে টাইম বার করতে হবে। ঘুঁটে কুড়াও তুমি, আমি আগে খাই, আমি বাঁচলে তবে তো কাজ করব। কিন্তু অনেক সময় এরা হয় যে এরা বলতে পারে না যে আমাকে আমার লাঞ্চ টাইম, আমি খেয়ে নিচ্ছি বা কিছু। যেই দেখবে অফিসে যে কোনো কাজেই তুমি বলবে লাঞ্চ টাইম, ওরা বলবে আচ্ছা ওকে, এটা ভালো। কিন্তু অনেক ছেলে আছে, এই যে আমার ছেলেদের মধ্যে, এটা বলবেই না, কাজ আসছে করে যাচ্ছে, কাজ আসছে। আরে বল ভাই তুই যে আমার লাঞ্চ টাইম, লাঞ্চ টাইম বললেই ওরা বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু তুমি লাঞ্চ খেয়েই করে দিও, এটা বলবে। কিন্তু আমার তো খাওয়াটা হবে না, ও তো আবার তাড়াতাড়ি খেতে পারবো না, এইসব অনেক রকম থাকে সবাই। না আমি তাড়াতাড়ি আমি খাবো, শান্তি করে গুছিয়ে খাবো। না খাও, তাহলে 6টায় খাও, 7টায় খাও, আবার তুমি তাহলে রাতে আর কখন কাজ হবে? রাতেও কাচ্ছে, 6 ঘন্টা বেরোচ্ছে না ওর। 10:30 11টার সময় এবার মারা কতক্ষণ ওয়েট করবে? 10:30 11টা, বা যাই বউ থাকলেও কতক্ষণ ওয়েট করবে? 10:30 11টা, বউ তো খিদে পেয়ে যাচ্ছে, বা যাই হোক খাচ্ছে। তো এবার এরকমও ফ্যামিলি এরকম আছে যে ও 6 ঘন্টা পেরোচ্ছে না, 8 ঘন্টা পেরোচ্ছে না, খিদেও হয়তো সেরকমভাবে, কারণ 6 ঘন্টা 8 ঘন্টা তোমার ডাইজেস্ট হতে সময় নেবে, পেট, স্টমাক। তো তোমার সেটাও পেরোচ্ছে না, তুমি তারপরে আবার ঠুসে নিচ্ছ। এবার ঠুসে নিয়ে কী হচ্ছে, রাত্রেবেলা তো তোমার একে দুটো তিনটে শুচ্ছ, এবার শোয়ার পর তারপর তোমার অ্যাসিডিটি হচ্ছে, এবার তোমার ব্যাক পেন হচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে। এ তো আমি নিজের ছেলেকেই দেখছি, আর কি বলবো, নিজের ছেলেকে দেখছি। কিন্তু এরা বললে শুনবেই না, এদের বলো ব্যায়াম করো, না সময় নেই। আরে যখন সময় আছে তখন তো করো। ওই জন্য বললাম যে আজকালকার আমার ছেলে বলে না, এই আশেপাশে, হ্যাঁ ওরা শোনে না, ওই কারোর সঙ্গে কথা বলতে হ্যাঁ আজকাল কথা শোনে না, কারোরই শোনে না। আর সেটা কিছুটা বাইরে বেরিয়েও দেখছি, ছেলে মেয়েদের দেখে বোঝা যাচ্ছে। শোনে, এইটা শোনে মানে কি, বোঝে। এখন 30 বছর হয়ে যায় তাও কিছু বোঝে না, কারণ কি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই এক তো বাবা মা যারা বলে যায় তাদের কথা শোনে না, আবার যারা অনেকে বলেই না, মানে দুভাগে আছে, একটা বলেই না তাই শেখে না, একটা হচ্ছে বলে যাচ্ছে কিন্তু শুনছে না, সে তাও শিখছে না। যারা শেখে, যারা বোঝে, যাদের একটু হেলথের ওপর একটুখানি নজর আছে, যারা, তারা গুটি কয়েক আছে বোধহয়, তারা নিশ্চয়ই শোনে, না পৃথিবী চলছে কি করে। তো সেই জন্য মেয়েদের ক্ষেত্রেও বলে, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু মেয়েদের কেন বলছি না, মেয়েদের যেহেতু বাচ্চা হয়, এবার যারা আজকাল তো অনেক ইয়ে হয়েছে যে বাচ্চা মনে হয় না, তা তাদের কথা আমি বলছি না, আমি হচ্ছে যাদের বাচ্চা, যারা একটা ইয়েতে থাকে যে হ্যাঁ আমাদের বিয়ে হবে, বাচ্চা হবে, এই হবে ওই হবে, এইসব বিয়ে করব, সুন্দর সংসার করব, বাচ্চা হবে, এই রকম টেন্ডেন্সির যারা থাকে, আমি তাদের জন্য বলছি যে তাদের কিন্তু হেলথটা 20 বছর বয়স থেকে তাদেরকে স্বাভাবিক হতে হয়। আমার হচ্ছে খাও, কিন্তু পরের দিন আর আজকে পিৎজা খেলাম, ওই কি বলে সব নাম, তো অত জানিও না, পিৎজা 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 বলে, তাই পিৎজা আর কি ওটাকে চিপস চিপস চিপস, আর হচ্ছে তোমার উম, আরে বিরিয়ানি, বিরিয়ানি, চিপস, অমুক তোষক, আরও অনেক কিছু আর কি, এই র্যাপার ম্যাপার চাপার চাপার সব আছে। তো এইগুলো এবার আমিও খাই না, ওরা আনলে আমিও খাই, কিন্তু কিন্তু আমি পরের দিন আর আমার আমার তো দিনে একবার খাই, তো আমার তো কিছু হবার ইয়ে নেই। তারও কি হয় না, তাও অনেক সময় হয়ে যায়, তাও অনেক সময় বেশি খাওয়া হয়ে গেল, কিছুই না, হয়তো ভাত শাক ডাল কিছু একটা সবজি করেছি, সেটাই একটু বেশি হয়ে গেল, যেই বেশি হয়ে যায় ব্যাস, আর সারা রাত আমি আইঢাই করলাম আর কি, এরকম হয়ে যায়। তো সে জল খেয়ে লেবু জল খেয়ে আস্তে 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 কমে। আর ওইটাই বলেছি যে দই, যদি এই যে পিৎজা খাচ্ছ বা অমুক খাচ্ছ, কিছু না, পাশে একটু টক দই নিয়ে নাও, শশা দিয়ে ইয়ে দিয়ে, সস মেশাবে না, একদম কোনো কিছু মেশাবে না, একটু বিট নুন আর শশা কুচি আর টমেটো কুচি। এই টমেটোটা মেয়েরা বেশি খেতে পারো বা ছেলেরাও খেতে পারো, টমেটোটা খুবই ভালো, কাঁচা টমেটো,
দেখবে দেশি টমেটো বলে যেগুলো হাইব্রিড না, যেগুলো তোমার নাগপুর, কানপুর অমুক জায়গা থেকে আসছে, অন্ধ্রপ্রদেশ থেকে আসছে, সেটা নয়। যদি তুমি এখানকার একদম দেখবে, বলবে দেশি টমেটো, একটু টক হয় কিন্তু ওটা কাঁচা খেতে পারো। কাঁচা সবজি খাওয়া এখনও কিন্তু অনেকটা ভালো। যে যাই বলুক, কাঁচা সবজিটা এখনও অনেকটা কাজ দেয়, এখনও কাজ দিচ্ছে। যেমন মূলো, যেমন মটরশুঁটি, যেমন টমেটো, শশা তো আছেই তার সঙ্গে, এইগুলো আর কি। বা কি বলে, ক্যাপসিকাম, ক্যাপসিকাম তো প্রচণ্ড ভালো উপকারী জিনিস ক্যাপসিকাম খাওয়া। তো ক্যাপসিকাম খেতে পারো, কিন্তু যখন পেট একটু গন্ডগোল হবে তখন আর খাবে না। যখন একদম সুস্থ থাকবে তখন এগুলো অনায়াসে খাওয়া যায়। তো এই যে খাওয়ার ব্যাপারগুলো যদি তুমি না করো, অনেক জিনিস আছে যেগুলো, অনেক কিছু ব্যাপার আছে। যেমন ডাক্তারি ব্যাপারটা তো আমি পুরো জানি না, তাই আমি অত ডিটেলে বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি, আমি শুনেছি। আমি বলেছি, আমার ডাক্তারবাবু প্রচণ্ড ভালো ছিলেন, এবং তিনি ওরকম নয় যে রোগটা শুধু দেখলেন আর লিখে দিলেন, ওষুধ দিলেন। ওটা বিষয় বলা, ওটা কোথায় মানে তোমার অর্গ্যানটা ঠিক কোন জায়গায় রয়েছে, তার জন্য কি ফাংশন করে, কিভাবে স্টমাক আর লিভারের সঙ্গে কতটা ইয়ে রয়েছে, গ্যাপ বা যোগ, বা কোথায় ঠিক চর্বি হয়ে গেলে কোথায় ইয়ে লাগে, ব্যথা লাগে, এইরকম করে বলতেন বলে অনেকটা জেনেছি, এছাড়া পড়ে জেনেছি। তো এখন তো পড়ার অনেক সুবিধা আছে, তোমরা জানো। তো জানার ইচ্ছা থাকলে তোমরা পড়ে দেখে নিতে পারো জিনিসগুলো, যে জাঙ্ক ফুড বেশি খেলে স্কিন নষ্ট হয়। জাঙ্ক ফুডে তোমার সবসময় বাইরের দেখবে সস বা ইয়ে, তুমি ঘরে একটা সস বানাবে আর বাইরের সস খাবে, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ওরা তুমি ঘরে যেভাবে বানানো হয়, একদম টমেটোর বীজ ফিজ ফেলে বা যাই হোক করে বানানো হয়, ওটাকে সিদ্ধ করে করে, বাইরে কিন্তু ওরকম নাও হতে পারে। টমেটোর সঙ্গে যে আরও কি লাল মিশিয়ে দিল, হয়তো লঙ্কা গুঁড়োই মিশিয়ে দিল কিছুটা, দিয়ে অনেকটা লাল হতে দিয়ে জল ঢেলে দিল, এরকম হতেও পারে। দিয়ে তার সঙ্গে লেবু বা কিছু টক জাতীয় ভিনিগার ফিনিগার মিশিয়ে দিল। এবার ভিনিগার, আজিনামোটো, ভিনিগার, এগুলো বাইরের খাবারে খুব বেশি থাকে। আজিনামোটো থাকে, ভিনিগার থাকে, যেগুলো খাওয়া খুবই শরীরের পক্ষে অত্যন্ত খারাপ, যেগুলো স্কিনকে খুব বেশিভাবে এফেক্ট করে। আফটার 30 to 35 স্কিনে প্রচণ্ড এফেক্ট করে, বা লিভার বা স্টমাক দুটোতেই এফেক্ট, বা জরায়ু দুটো, সবগুলোতেই এফেক্ট করে আর কি। ইভেন জরায়ুতেও, যদি এই যে তোমার খাবার এটা জরায়ুতেও এফেক্ট করে, এই যে চিপস ফিপস, এইসব জাঙ্ক ফুডগুলো। যার জন্য অনেকের খুব ছোটোর থেকে খুব বেশি এইরকম যদি জাঙ্ক ফুড খেয়ে আসে, তাদের দেরিতে পিরিয়ড হয় বা হয় না, বা ঠিক মতো হয় না। এবার ঠিক মতো হওয়াটা কি জানি না, শুরু হলো, হয়ে গেল, কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। আজকাল মা ঠিক জানেন কিনা যে মেয়েটার ঠিক মতো হচ্ছে কিনা, বা কতটা। আমাদের যেমন খুব কেয়ার নিত ওই সময় মারা, প্রথম প্রথম যখন, যে কতটা হচ্ছে কি, ঠিক হচ্ছে কিনা, সেটা মারাই বলে দিত। কারণ মারা জানতো, মাদের অভিজ্ঞতা থেকে মারা জানতো এটাকে ঠিক বলে, এটাকে বেঠিক বলে। তো মারা জানতো, সেই জন্য জানতাম যে হ্যাঁ ঠিক হচ্ছে। কিন্তু আজকাল জানি কি না সেটা আমি জানি না, জানতেও পারেন। সেই ঠিক বেঠিক হলে সঙ্গে সঙ্গে ডাক্তার। আবার কিছু জানি যে মারা জানেই না, কিছু ক্ষেত্রে আমি একদম জানি যে মারা জানে না যে আদৌ ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, হোয়াইট ডিসচার্জ কী হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু জানা খুবই দরকার। এইগুলো নিয়ে খুব লজ্জিত থাকে মায়েরা, যার জন্য এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। আর যার জন্য মেয়েরাও হয়তো হয়তো বয়ফ্রেন্ডকে বলবে কিন্তু মাকে বলতে পারছে না। কিন্তু বয়ফ্রেন্ড তো গিয়ে আর ডাক্তারের কাছে বলে কোনো লাভ হবে না, ভালো ডাক্তার হলে তারই দেবে। মাকে বলতে হবে, মাই একমাত্র সে সময় নিয়ে যাবে বা দেখাবে বা কী করবে। কিন্তু আমি এরকমও জানি যে মা জানেও না কী হচ্ছে না হচ্ছে, মা তার নিয়ে কোনো চিন্তাও নেই। এরকম মাও আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতায়। তাই আমি বলছি, এবার আমি সবার কথা বলছি না, যারা দেখেন তারা তো খুবই ভালো করেন, আর দেখাই উচিত। আমার মেয়ে থাকলে আমিও নিশ্চয়ই অবশ্যই দেখতাম, এবং এগুলো দেখাই উচিত। এগুলোর জন্যই তো অনেক ক্ষেত্রে বিবাহের পরে অনেক রকম প্রবলেমস দেখা যায়। বা অন্য অনেক জায়গা তো আবার ডিভোর্সই হয়ে যায় এইসবের জন্য, যে যদি শরীর ঠিক না থাকে মেয়ের, কর্মক্ষমতা না থাকে। তো এরকম মেয়েও আছে, কর্মক্ষমতা নেই, খুব অলস, কেন না অ্যানিমিক সে, কিন্তু মা কিছুই জানে না যে মেয়ে অ্যানিমিক। মেয়ে অ্যানিমিক বলে মেয়ে ভীষণ বিরক্তি, ভীষণ জেদি, ভীষণ এক তো তাকে জেদি বানানো হয়েছে। যখন জেদি তখন কি বলে, সবার সঙ্গে ও খুব জেদি, ও খুব জেদি, আর সাইকোলজিক্যালি ও জানে জেদিটা তার মানে ভালো। ওই জেদিভাবেই চলতে, তো তুমি যা করবে,
তুমি যা ভাববে সেটাই ঘটবে। তুমি নিজেকে বলবে না না জেদ ভালো, কিন্তু জেদটা যদি আমি ভালো দিকে লাগাই, আমি ঈশ্বরেই মন দেবো, আমি জপ করবই, আমি আজকে এত হাজার জপ করবই, আমি আজকে এত হাজার নাম জপ করবই, আমি ওই মন্ত্রটা বলেই উঠবো, আমি মঙ্গলবার এই পুজোটা হনুমান চালিসা পড়বই, আমি ওটা করবই, বা আমি অমুক অমুক থিসিসটা লিখে জমা দেবই, আমি অমুকটা করব, এই দিকে যদি আমি আমি খেলতে শুরু করেছি, এবার হাজারটা লোক বলছে না খেলে নাকি ওই নাকি তাই নাকি, আমি খেলবই, আমি ওটাতে জিতবই, এই জেদটা ভালো। কিন্তু অন্যদিকে এটা খাবো না তো, গাজর খাই না, আমি আমি খাই না, বাস খাবো না, আমি অমুক মাছটা খাই না, এটা এই জেদের কোনো দামই নেই, কোনো মানে যুক্তিহীন এই সব জেদগুলো। বা আমি চিপস খাবোই, একদম সন্ধে হবে আর আমি চিপস পকোড়া অমুক তসুক খেতে বাইরে বেরিয়ে যাব, এই এই এতটা এটা শারীরিকভাবে, অন্য কিছু না, শারীরিকভাবে ভীষণ খারাপ অ্যানিমিক টেন্ডেন্সি এনে দেয়। যেই অ্যানিমিক হবে তারই হচ্ছে জ্বরের প্রবলেম, অ্যানিমিক প্রবলেম বা সেক্সুয়াল প্রবলেম যদি থাকে, তাহলে সেই মহিলা প্রচণ্ড খিটখিটে হয়, যার জন্য ম্যাক্সিমাম মহিলাদের দেখা যায় তারা ভীষণ হিংসুটে এবং খিটখিটে, তারা কিছুতেই অন্যের ভালো সহ্য করতে পারে না। কিন্তু কোনো পুরুষকে আপনি এরকম দেখবেন, ও পাত্তাই দেয় না, ও নিজের মতো চলছে, ও কে কী করলো, কে গাড়ি কিনলো না কে বাড়ি কিনলো, হয়তো হয় মনে একটু, কিন্তু সেটা নিয়ে খুব বেশি রকমের কিছু হয় না ওদের। এটাই হচ্ছে পুরুষ আর মহিলার। মহিলা হচ্ছে ওই যে মহিলার সিটেও আমাদের জন্য সিট থাকবে, প্রতিবন্ধী সিটেও আমার জন্য সিট থাকবে, আবার নর্মাল সিটেও গিয়ে আমি বসে দেবো, কিন্তু একটা পুরুষ সেটা করবে না। তার যেখানে বসার সে সেখানে বসে, সে মহিলা সিটে গিয়ে, এবার খুব অসুস্থ বা খুব অমুক দেখলো মহিলা সিট খালি আছে, সেই ক্ষেত্রে অনেকে বসে যায়, বা বদমাইশি করে, তাদের জন্য আমি বলছি না, আমি বলছি নর্মাল ভদ্র যারা পুরুষ মানুষ, অল ওভার ক্ষেত্রে আমি বলছি। এবার ব্যতিক্রম থাকে, খারাপের দিকেও থাকে, ভালোর দিকেও থাকে। তো সেটাও হয় যে পুরুষরা সাধারণত দেখা যায়, পুরুষরা কিন্তু ওরকম হয় না যে এই ও ওই শাড়িটা কিনেছে, আমিও একটা অমুক শাড়ি কিনবো, বা আমিও অমুক গয়নাটা করবো, বা আমিও অমুক পার্লার থেকে সেজে আসবো, বা ও বিয়েতে ওই করেছে আমাকে বিয়েতে। এটা মেয়েদের থাকে, এটা ছেলেদের থাকে না, সব মেয়েদের থাকে না। আবার আমি বলছি আমারই তো নেই, আমি তো মহিলা, আমার কোনো দিনও নেই, কোনো দিনও না। আজও আগেও ছিল না, 20 বছরেও ছিল না, তার 10 বছরেও ছিল না, জন্মানো মানে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে আমার এইসব কে কী করলো না করলো আমি অত পাত্তা দিই না আর কি। যে যা করছে করুক, আমার কি, আমার নাই আমার নাই, আমার আছে আমার আছে, ব্যাস, করো নিজে করো, নাহলে যাও ফটো, এরকম ব্যাপার আর কি। তো আমি কারোর দিকেও তাকাই না, কিছুই না, আর আমি সুস্থ থাকি, কারণ সুস্থ থাকাটা খুব জরুরি। কারণ অসুস্থ হয়ে গেলে ওই অসুস্থ একদিন দুদিন লোকে কেয়ার করবে, স্বামী বলো, বাবা বলো, মা বলো, ছেলে বলো, মেয়ে বলো, একদিন দুদিন, একদিন দুদিন মানে কথার মানে, সাপোজ আর কি, আমি এরকম বলছি, একদিন দুদিন একদম। কেউ এবার লিখবে যে এক দুদিন কেন, মারা তো সারা জীবন করে, মায়েরও একটা ভেতরে, মারা বলে না, মাদেরও ভেতরে হয়, মাদের ছেলেমেয়েরা চুপ করিয়ে দেওয়া, তুমি বেশি প্যানিক করছো, তুমি চিন্তা করছো, এই বলে আচ্ছা বাবা করবো না, রাগ করবে প্যানিক করলে, ভেতরে মায়ের চিন্তা হয়ে যাচ্ছে, এরে কী হবে, এরে, কিন্তু মুখে বলছে না মা, মারা এরকম, মাদের চিন্তা হয়, মারা ওরকম, সব মারা আর কি মুখে ওরকম বলে না। কিছু মা আছে আমাদের মতন যারা ঠিক আছে শুনবে তো না, একবার দুবার তিনবার বলবো, শুনবে শুনবে, না শুনবে ভুগবে, যখন ধাক্কা খাবে তখন আপনি শিখবে, এই হিসাবে আমি ছেড়ে দিই। একবার বলবো, দুবার বলবো, তিনবার বলবো, শুনবে না, তুমি ঘুঁটে ঘুরাও, তোমার এবার দেখো, হসপিটাল গেলেও তুমি যাও, অমুক গেলেও তো সিম্প্যাথি পেঁচেও না, তখন আবার যে আমার হয়েছে মা দেখলো না, এটা আমার ছোটোর থেকে ছেলেদের বলা আছে, পড়ে যদি যাও মানে নিজের কারণে যদি কোথাও কোনো গণ্ডগোল হয়, সে ঝগড়া হোক কারোর সঙ্গে, স্কুলে টিচারদের সঙ্গে কিছু হোক, স্কুলে বন্ধুদের সঙ্গে হোক, অফিসে কিছু হোক, বা অফিসে হলে তো বলবেই না আমাকে, তো যাই হোক অন্যান্য কোথাও তোমার জন্য যদি মানে হয়, তাহলে আমি গিয়ে উল্টো তোমাকে দু ঘুষি মারবো। কিন্তু যদি অন্যর কারণে হয় তাহলে আমি গিয়ে দাঁড়াবো, কি এইরকম, এইটা হচ্ছে কথা। আমি ফালতু সিম্প্যাথি জাগাতে তুমি করবে অন্যায়, আর আমি গিয়ে বলবো আহারে আমার ছেলেটা খুব ভালো, ওটা আমার থেকে আশা করো না। আমার ছেলেদের এরকম বলাই আছে। এবার ওরা নিজের মতো চলছে, যে শুনছে সে ঠিক আছে, যে শুনছে না সেও ঠিক আছে। এবার তার সে যদি চলে যায়, অনেকে লাখে চলে যায়, লাখে হচ্ছে না, বলছে এই তো তুমি খুব বললে হলোই না, আমার লাখ চালিয়ে নিয়ে গেছে তোমাকে, ওই লাখটাকেও ধরতে হয় সঙ্গে,
50% এইসব আছে, আর 50% থাকে অনেকের লাক, যে হলো না কিছু। মানে সেই অর্থে তো আমি লাকি যে আমার কিছুই হয়নি, কোনো বলতে নেই, ঈশ্বর কৃপায়, সবই তার কৃপা। যে কোনো দিন সেরকম এই যে হয়েছিল আমার, দেখলেন আপনারা, হাই প্রেশার বলেছিল, এই বলেছিল, আপনারা তো বলেও ছিলেন যে হ্যাঁ আপনি ওষুধ খাবেন, এই মানে একটাও হাই প্রেশারের ওষুধ খাচ্ছি না। তার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে সজনে পাতার রস খেতে হচ্ছে, আমাকে ওই পাতার কি বলে ওটাকে, আর যাই হোক মনে পড়ে না সবসময়, পাতার রস খাচ্ছি আমি, ওই খাচ্ছি আমি, সেই খাচ্ছি আমি, জানি এইগুলো খেলে হাই প্রেশার কমবে, তার সঙ্গে নাম জপ করছি যাতে শান্ত থাকে মন। আর যেখানে যেখানে দেখবো প্রবলেম সেখান থেকে নিজেকে সরিয়ে নেব, তাহলে আর কোনো প্রবলেমই নেই, প্রবলেমেই যাব না। সেই মানে যে যা করছে করুক, এটাই হচ্ছে ব্যাপার। আমার বলার কাজ আমি বলে দিয়ে বাস চুপ করে থাকো, এবার আর দরকার নেই দেখার যে কে কী করলো। করলো না ওটা দ্বিতীয়বার বলে কেন তুই করলি না, আর করলি না বলে ব্যাস ও বলবো, ও জেদ দেখাবে যে কেন করলাম না, ওর হনু দেখাবে, আমিও হনু দেখাবো, দিয়ে একটা ঝগড়া লাগবে, ক্লাস লাগবে, এই হবে। তার থেকে ও ঠিক আছে, ও বুঝবে। সবাই একটা এজে গিয়ে বুঝতে পারবে কি করা উচিত ছিল। আমিও বুঝতে পেরেছি একটা সময় যে কি করা উচিত ছিল, খাওয়া দাওয়ার দিকে না, অন্যদিকে হয়তো বুঝেছি যে আচ্ছা তখন যদি বুদ্ধি করে এটা করতাম তাহলে হয়তো এটা হতো না। এরকম আমরা সবার, মানুষ মাত্রই তো বিচার করতে পারে। তার জন্যই তো আধ্যাত্মিক পথে চলে গেছি, বা যাচ্ছি, চলে গেছি না, যাচ্ছি আর কি, চলছি ঈশ্বর মানে ইয়েতে। এবং আমি এটাকে সেবা মনে করছি যে হ্যাঁ, আমাকে যতটা করতে হচ্ছে এটাতে যাতে কোনো দিন কোনো অবস্থায় কোনোভাবে যাতে বিরক্তি না আসে। একটা হচ্ছে পিরিয়ড হওয়া না হওয়া, এই বিষয়টা আজকে ছেলেদের দেখতে খুব বিরক্তি লাগবে যেহেতু এইসব কথা বেশি বলছে, কিন্তু যেহেতু কথাটা উঠলই তাই বলছি। পিরিয়ড হওয়া না হওয়া সেই সময় যতটা কেয়ারিং নিতে হয়, যেটা কোনো পুরুষ কোনো মহিলার প্রতি এই কেয়ারিং নেয় না, কোনো বাবা নেয় না, বাবারা কিন্তু সব জানে, কিন্তু ওই লজ্জা বলে একটা, ওইখানে লজ্জাটা দেখানোর কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে একদম স্ট্রিক্টলি বলা যে না তোমার এখন এইরকম বয়স, সব না, কথাটা না উচ্চারণ নাই করলে তুমি তো জানো যে মা তো বলেই দিয়েছে যে হ্যাঁ মেয়ের এই এখন এইরকম হয়েছে, তখন তুমি স্ট্রিক্টলি বলো যে না তুমি এই সময় এইগুলো করবে। সেগুলো বলা যায়, অন্যভাবে বলা যায়, ভালোবেসে বলা যায়, ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়, লজ্জা লাগলো, কিন্তু একবারে উচ্চারণই করবো না। এদিকে সব করছি, এদিকে আসল যেখানে প্রবলেম 30 বছর 35 বছর হয়ে যাচ্ছে, তুমি বিয়ে দিচ্ছ না, স্বাভাবিকভাবে তো উচ্চাটন মনে হবেই, সবার হবে, কারণ ওটা সবার আসে 15 বছর পর থেকে, 15 থেকে একদম 30 পর্যন্ত। যদি 30-এর মধ্যে বিয়ে হয়ে গেল তাহলে একটু শান্ত ঠিকঠাক, আদারওয়াইজ হয়। আর যদি এটাকে থামিয়ে রাখতে হয় তাহলে সেইখানে অনেক খাওয়া, বিশেষ করে এমন কিছু খাবো না যেখানে আমাকে শরীর গরম হয়ে যায়, অর্থাৎ মদ খাবো না, ডিম বেশি খাবো না, লাল মিট রেড মিট খাবো না, বা বিট বা এই জাতীয় জিনিস বেশি খাবো না। এরকম অনেক কিছু আছে যেগুলো খাবো না, তাহলে আমার মন শান্ত, এমন কিছু খাবো যাতে শরীর ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে, তাহলে আমি আস্তে আস্তে ওই বয়স পর্যন্ত সুন্দর চলে যাবো। তারপর যাই হোক বিয়ে থা হবে, এই হবে। তো এগুলো হচ্ছে ছেলেদের ক্ষেত্রেও দরকার, মেয়েদের ক্ষেত্রেও দরকার, মেয়েদের ক্ষেত্রে বেশি দরকার, কারণ মেয়েদের খুব কমপ্লিকেশন আছেই, শরীরটাই অমনিভাবে তৈরি তাদের, তারা যদি যত্ন না নেয় তাহলে সেই ক্ষেত্রে তাদের পরবর্তী ক্ষেত্রে এমন প্রবলেম হয় যে তখন খুব অসুবিধাজনক হয়ে যায়। এবার কিছু রোগ তো আছেই, তোমার রোগ তোমাকে বলেও আসবে না, তোমার ছোটো বয়সেও হতে পারে, বড় বয়সেও হতে পারে, মাঝারি বয়সেও হতে পারে, কিছু বয়সেও হতে পারে, সেটা না, কিন্তু যতটা আমরা জানি যে এটা খেলে এটা হবে, ফাস্টফুড জাঙ্ক ফুড খাবো, আর তারপরে গিয়ে ওবেসিটি আসবে, বা অন্য কোনো ওবেসিটি মানেই তো আরও রোগ, অন্যান্য রোগ বেড়ে যাবে, ফ্যাটি লিভার হতে পারে, ওই হতে পারে, তাই হতে পারে, কিডনি এফেক্ট করতে পারে, কিডনিতে পাথর হতে পারে, আরও কিছু হতে পারে। তো এই যে এইগুলো এইগুলো তখনই হবে না যখন আমি খাবার কন্ট্রোল করব। অর্থাৎ আমি এদিকে খাচ্ছি, বিরিয়ানি খাই, ভাই খাই, কিন্তু রোজ খাবো না, রোজ খাওয়া চলবে না। তুমি মানে সপ্তাহে 3 দিনও খাও, কিন্তু ওই তিন দিন তোমাকে সন্ধেবেলা বেরিয়ে খাবে জানলে সকালের খাবারে তোমার এমন বেশি করে দই খেতে হবে,
দই কী করে, ওই যে জাঙ্ক ফুডের যে তেল বা মশলার যে বাজে মশলা ফসলাগুলো থাকে, ওই চিজ বা ওই টাইপের জিনিসগুলো থাকে, সেইগুলোকে ও ব্যালেন্স করে দেয়। দই হচ্ছে টক দই ব্যালেন্স করে, সেই জন্য টক দই মাস্ট, বিশেষ করে মেয়েদের জন্য টক দই মাস্ট। ছেলেরাও খেলে ভালো, মেয়েদেরও, ছেলেদের যেহেতু কমপ্লিকেশনে তাই ওরা যা খেতে পারে, কিন্তু ওবেসিটি যাতে না আসে তার জন্য। কারণ এখন অনেক ঘরে বসেই কাজ করুক বা বাইরে কাজ করুক, হয়তো চেয়ারে বসেই কাজ করতে হয়, সব তো অনলাইনে কাজ চলছে, ব্যাংকেই বলো বা এখানে বলো ওখানে বলো সেখানে বলো, একমাত্র আর্মি ছাড়া, আর্মিতে বা অন্যান্য আরও কিছু আছে গার্ড ফার্ড যারা থাকেন তারা তো অনেক দাঁড়িয়ে করতে হয় করতে হয়। আমি তাদের কথা বলছি না, অফিসিয়াল জবে যারা রয়েছেন আর কি, ক্লেরিক্যাল জবে যারা রয়েছেন বা ওই ধরনের জব অনলাইনে যারা করছেন তাদের কথা আমি বলছি। তাদের কি হয়, ওবেসিটি চলে আসে আর তাদের খাওয়ার কোনো ঠিক থাকে না। তাই জন্য তারা যদি ওবেসিটি আসে, ওদের ওবেসিটি আসে বেশি খাওয়ার জন্য না, ওদের ওবেসিটি আসে ওই বসে আর বডি অ্যাক্টিভ নয়, হাঁটাহাঁটি একদমই বন্ধ ওদের। আর তারপরে গেল তো কোথাও গাড়ি করে গেল, ব্যাস হয়ে গেল, তাহলে ওবেসিটি আসবে। এইখান থেকে একদম ভুঁড়ি 30 বছরে মনে হবে বোধহয় 50 বছর বয়স, এরকম মনে হবে। এটা আমার 21 বছরের ছেলেকে দেখে লোকে দেখলে ভাবে 25 বছর বয়স, আমি মিথ্যে কথা বলছি বোধহয় 21 বছর বয়স, তখন মনে হয় সার্টিফিকেটটা পিঠে চিটিয়ে দেবো তোর। একে তো দাড়ি গোপ এত হয়ে গেছে, তার মধ্যে একটা টুকুস করে ভুঁড়ি হয়ে গেছে কি না, ওখানে বসে বসে সমানে চেয়ারে বসা। আর কোথাও গেলে তো এই গাড়ি ম্যাক্সিমাম, হাঁটা কোথায়, হাঁটেই তো না, যদি ওর একটা হাঁটার প্রবলেম আছে, ও বেশি হাঁটতে পারবে না, যাই হোক, তারপরে ওর একটা ওষুধ চলে। তো এইগুলো কি হয়, আমি আমার ছেলেদের দিয়ে বলছি যে ছেলেরা, এই বয়সের ছেলেরা কথা, আমরাও হয়তো, আমাদের কি হতো, আমরা অতটাও ছিলাম না, আমরাও খুব রাগ হতো, বললে রাগ হতো, কিন্তু একদমই শুনবো না সেইটা করতাম না। এরা একদম শুনবেই না, এরা ওই সব দিকে কথা বললে, তুমি ধ্যান করতে বলো, জপ করতে বলো, বা তুমি একটা বললো যে ওই পাতাটা খা, যতদিন জোর করে খাইয়ে দিয়েছি, তারপর এখন একদম না করে দেয় যে খাবোই না। বুঝবি তখন, যখন সময় আসবে তখন বুঝবি ইমিউনিটি কমে গেলে। আর ইমিউনিটিটা ধরে রাখা একটা অনেক বড় দায়িত্ব শরীরের জন্য, যে শরীরকে ঠিক রাখতে যাও, যে ইমিউনিটি কমলেই তো তোমার অনেক রকম রোগ চলে আসবে। আর ইমিউনিটি কমলে চট করে ঠান্ডা লেগে যাওয়া, চট করে ওই লেগে যাওয়া, চট করে, এই যে আমাদের এখানে নিম পাতা নেই, আমার নিম পাতাই খাওয়া হয় না, ব্যাস নিম পাতা খাওয়া হয় না, ইমিউনিটি হয়তো কমে যাচ্ছে বা কিছু, যার জন্য খুব সাবধানে থাকতে হয়। নিম পাতা নেই তো কী হচ্ছে, কালমেঘ তুলে এনে খাই, কালমেঘ আছে, কালমেঘ তুলে এনে এমনি তুলে চিবিয়ে খেয়ে নিই, নয়নতারা পাতা বা তোমার পাথরকুচি পাতা, এই যে অড়হর পাতা যদি চিবিয়ে খাও। আরেকটা আছে তোমার, আরেকটা তোমাদের বলে দিচ্ছি, এটা মনে পড়লো এখন, পেটের কিছু হলে, ধরো পেট অনীহা বা কেমন একটা গ্যাসটা বেরোচ্ছে না, ওই না কেমন বমি বমি পাচ্ছে, হচ্ছে এর মধ্যে সকালবেলা যদি দেখো হচ্ছে, অনেক সময় হয় সকালবেলায়, তাহলে কি করবে, যদি কারুর আশেপাশে গাঁদাল পাতা থাকে, 6টা তুলবে, গাঁদাল পাতা ভালো করে ধোবে, চিবিয়ে খেয়ে, জল খেয়ে, মধু খেয়ে নেবে। গাঁদাল পাতায় কিন্তু তেঁতো নয়, কিন্তু একটা বাজে, যখন রসটা যায় একটা বাজে গন্ধ, কিন্তু ওই রসটাই, ওই যে চিবিয়ে লালার সঙ্গে স্যালিভাটা যাচ্ছে, স্যালিভার সঙ্গে তোমার রসটা যে রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানটাতে তোমার ওই যে বমি ভাব, হ্যানত্যান ত্যানত্যান, ওটা তোমার মোটামুটি 15 মিনিট পরেই তোমাকে বাথরুম যেতে হবে, বাথরুম গিয়ে দেখবে, তারপরে 1-2বার কারুর সেরকম গঠন অনুযায়ী বা কার কীরকম অবস্থায় আছে, কারুর 2 বা 3বারও যেতে হতে পারে, বা কারুর 1বার গেল বা 2বার গেল, তাতেই হয়ে গেল, ক্লিয়ার হয়ে যাবে। খুব সুন্দর ওষুধ এটা, গাঁদাল পাতা 6টা মতন যদি খেয়ে নিতে পারো। আর বাচ্চারা থাকলে 3টে দেবে, যদি 10 বছরের বাচ্চা থাকে, 9 বছর, 8 বছর, সবার জন্য পাতা, কিন্তু সবার জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য নিম এবং কালমেঘ তো মাস্ট, ওটা খাওয়াতেই হবে এই জ্বর সর্দির সময়। তাহলে ওদের ইমিউনিটি যদি ভালো থাকে, এমনিতেই ওদের একটু ইমিউনিটি বেশিই থাকে বাচ্চাদের, তো তার মধ্যেও যদি ওটা আবার খায়, তাহলে প্রচণ্ড এনার্জেটিক হবে। এবং এনার্জেটিক হলেই ওর তখন, ওকে এইবার এনার্জেটিক যেই হয়ে গেল, ওকে ফোকাস করে দাও কোনো একটা কিছুতে, যেই ফোকাসড হয়ে যাবে দেখবে একদম পড়াশোনা, অমুক তসুক, বুদ্ধি শুদ্ধি, একদম সমস্ত কিছু খুব সুন্দর যাবে আর কি। তো এইগুলোর জন্যই বলা। তো আমি এটা বললাম যে কেন হয়, কারণ একটা মহিলা যদি ঘরে পড়ে থাকে দীর্ঘদিন ধরে, সেটা
বিবাহিত ক্ষেত্রে বলছি, বিবাহিত ক্ষেত্রে একটা দীর্ঘদিন যদি ঘরে ওরকম বিছানায় পড়ে থাকে, আজ এই রোগ, কাল ওই হসপিটাল যাচ্ছি, কাল ওই হসপিটাল যায়, কোনো পুরুষের ওটা ভালো লাগবে না। ঠিক অপোজিটভাবে কোনো পুরুষও যদি বিছানায় পড়ে থাকে তো কোনো মহিলা আরও বেশি দিন ভালো লাগবে না। কিন্তু মহিলাদের একটা ব্যাপার আছে, মহিলারা একটু ইমোশনাল বেশি হয়, এই সব কারণেই, কমপ্লিকেটেড এইসব কারণেই মহিলারা একটু ইমোশনাল বেশি হয়, যার জন্য মহিলারা কি চট করে কোথা থেকে দেখবেন না, চট করে কোনো মহিলা যে স্বামী দীর্ঘদিন ভুগছে বলে অন্য কিছু করলো বা অন্যদিকে তাকালো বা ওই অন্য কোনো পুরুষের সঙ্গে বেরিয়ে গেল, এটা হয় না। কিন্তু এটা পুরুষদের ক্ষেত্রে হয়, কারণ তাদের ধৈর্য কম মহিলাদের থেকে। পুরুষদের ধৈর্য অনেক সময় কম থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কম থাকে, সবার থাকে না, ব্যতিক্রম থাকে। তো কেউ আবার রেগে যাবো না, হ্যাঁ কী বললে পুরুষের কম, আমি ইয়েতে বলছি আর কি, যেগুলো দেখি অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেকের থাকে, অনেকে থাকে না। ইমোশনাল যে ব্যাপারটা আর কি, যে সেন্সটা আমাদের, সেটা মহিলাদের বেশি থাকে, পুরুষদের একটু কম থাকে। সেটা সাপ্রেস করেই ওটা প্র্যাকটিস হয়ে যায় বলে হোক বা হোয়াটএভার হোক, কিন্তু পুরুষদের একটু কম থাকে আর মহিলাদের একটু ইমোশনাল ব্যাপারটা অনেক ক্ষেত্রে বেশি থাকে। সবার হয় না, সবার হয় না, এটাও কিন্তু আমি দেখেছি। মহিলার ইমোশন নেই, এটাও দেখেছি আমি, সেই জন্য আমি বললাম, যেটা আমি দেখেছি, আমার নিজস্ব প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, সেই জন্যই আমি কথাটা বললাম, যে অনেক মহিলা মেয়ে আছে যার কোনো ইমোশন নেই, সে শুধু ওই খাওয়া দাওয়া হাগামোতা ছাড়া আর কিছু জানে না, খাওয়া দাওয়া হাগামোতা ঘুম, এরকমও মহিলা আছে। তো সেইগুলোর জন্যই আমার বলা, যে দীর্ঘদিন যাতে যদি কেউ অসুস্থ হয়ে থাকে, সেই জন্য তোমার উত্তরটা, যাওয়া আপনার উত্তরটা আমি দিলাম, তাহলে সেটা হয়ে গেল। আরেকটা হচ্ছে যে এই যে বলে সবাই যে মহিলা, মানে মহিলাদের এখন একটা হয়ে গেছে যে না এটা করবো না, ওটা করবো না, একটা অনেক কিছু জেদ চলে এসছে, যে করবো না তো করবো না, কেন করবো না তাও জানে না, কেন করছি না তাও জানে না, অনেক ব্যাপার আছে। এই যে সাজগোজ করছি তো খুব বেশি করে নিচ্ছি, আবার কেউ সাজছে না তো একদমই সাজছে না। সাজটা ওরকম না যে খুব বেশি বাইরে বেরোবো তাই সাজবো, সব সময় একটা ঘরের মধ্যেও যদি তুমি একটা সুন্দর ড্রেস করে থাকো, হোক না কি হয়েছে, কাজ করছি তো কি হয়েছে, কিন্তু একটা মোটামুটি ভালো ড্রেস পরে থাকো সবসময়। হ্যাঁ, যখন একদম ঘর মুছছি বা ওই করছি, এখন তো ঘর মোছারও আমাদের নানা রকম যন্ত্র চলে এসে, বসে মুছতেও হয় না, কিন্তু প্রেগনেন্সির সময় মাস্ট হচ্ছে ঘর মোছা। যদি কেউ এরকম থাকো যে প্রেগনেন্ট বা প্রেগনেন্ট হতে পারো, তাহলে তাদের জন্য বলছি, মাস্ট তোমাদের হচ্ছে ঘর মুছতে হবে, এটা প্রথম কাজ। বসে ঘর মুছতে হবে, একদম যেরকম ঘর মোছে এরকম বসে ঘর মুছতে হবে, যেমন একটা পা এক পা করে পিছিয়ে যায় আর মোছে, ওই রকম করে ঘর মুছবে, ওটাই প্রধান ব্যায়াম। তুমি যদি কোথাও ভালো জায়গায় যাও, ভালো ডাক্তারের কাছে যাও, আমার মতন ডাক্তার যদি কোথাও থাকেন, তো তাঁদের কাছে যাও, তারা বলবে আপনার প্রথম কাজ হচ্ছে ঘর মোছা। যেই তোমার বাচ্চা হয়ে গেলো, উনি বলবে আর কোনো দিন তুমি ঘর মুছো না, তখন ঘর মোছা বন্ধ আর কি, উল্টে তখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়েও মুছতে দেবে না, আবার পরে তুমি মুছতে টুছতে পারবে, তাও চেষ্টা করবে, মানে তখনও বসাটা খুব একটা বলে না ডাক্তাররা, তখন উঠা বলে। কিন্তু যতক্ষণ না তুমি বেবি হচ্ছে তোমার, ততক্ষণ তোমাকে এই ধরনের কাজগুলো করে যেতে হবে, যে ঘর মোছা বা অন্যান্য কাজ তুমি করে যাবে। যতটা চেষ্টা করবে যে ধাক্কাধাক্কি খুব একটা না লাগে, সেরকম জায়গায় সেরকমভাবে নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখবে। সেটা তোমরাই জানো কীভাবে নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। তো সেই প্রোটেকশনের মধ্যে রেখে তোমরা যাওয়া আসা একটু সাবধানে, একটু মাইন্ডকে বলে দেওয়া যে হ্যাঁ, যাতে পড়ে না যাই, হুড়োহুড়ি না করি। তাতে যদি ট্রেন বেরোয়ার থাকে তো ট্রেন এমনিই বেরিয়ে যাবে, অমুক বেরোনোর থাকে তো তুমি বেরিয়ে যাবে, যদি বকা খাওয়ার থাকে তো বকা খাবে। আবার যদি তুমি মনে করে নাও আমি এটাতেই, মানে এটাই আমার জন্য সুবিধা, হয়তো ধরো দেরিতে বাস ধরেছো বা দেরিতে ট্রেন ধরেছো, তোমার পৌঁছতে দেরি হবে, তখন প্যানিক করবে না। এই প্যানিক কিন্তু ব্লাডের হিমোগ্লোবিন কমিয়ে দেয়। প্যানিক, টেনশন তোমার স্কিন নষ্ট করে, টেনশন তোমার গলা নষ্ট করে, টেনশন বা প্যানিক তোমার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেনে প্রচণ্ডভাবে এফেক্ট পড়ে। লোয়ার অ্যাবডোমেনে মেয়েরা যদি প্যানিক করে, টেনশন করে, বিশেষ করে অবিবাহিত বা সদ্য বিবাহিত হয়েছে, বেবি হয়নি,
তারা যদি প্রচণ্ড এরকম হয় যে প্যানিক করে, প্রচণ্ড টেনশন করে, একটুতেই একদম টেনশন হয়ে যায়, এই কোথায় কী হবে এইসব টেনশন হয়ে যায়, সেটা প্রচণ্ড খারাপ, সেটা এফেক্ট পড়ে লোয়ার অ্যাবডোমেনে। সেই জন্য টেনশন প্যানিক যাতে না করো, সেই জন্য তোমরা ফোকাসড হতে হবে মেয়েদের একটু ছোটোর থেকেই, যে কোনো একটা দিকে ফোকাসড হয়ে যাও, যে আমি এটা সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সেটা অন্য কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হোক, খুব ভালোভাবে ফোকাসড হয়ে যাবো। গান শুনি, আমি গান শুনবো, আমি কোনো ইনস্ট্রুমেন্ট শুনি, আমি ইনস্ট্রুমেন্ট শুনবো, ফোকাসড হয়েতে থাকবো, আমি যেটাই করব খুব ভালো করে করবো, এটাই হচ্ছে ফোকাসড হয়ে যাওয়া। যে যদি ফোকাসড হয়ে যাও, সেই ক্ষেত্রে অনেকটা প্যানিক বা টেনশনটা কমতে থাকে। কত বক বক করতে পারি আমি। 49 মিনিট হয়ে বেশি, 50 মিনিট হলো। আজকে আমি যাই, কালকে আমি আবার আসবো। কালকে কি বলবো আমি আজকে জানি না, যা বলাবে তাই বলবো। আজকে বললাম সবাই খুব ভালো থাকবে, সবাই চেষ্টা করবে সুস্থ থাকার, খুব সুস্থ থাকাটা খুব জরুরি, কারণ ভেজালের দিন ভাই, সব কিছু ভেজাল। আজকে ও বলবে ওটা খেলে ওই হয়, আর সে বলবে ওটা খেলে ওই হয়, ওই সব দিকে যাবে না। তুমি যেটা খাচ্ছ ছোটোর থেকে সেটাই খাবে, শুধু ব্যালেন্স করে খাবে। দই খাবে সঙ্গে, যাতে ও তেল ঘি বেশি খেলে দইটা মেরে দেয়, সেই ফ্যাটি ব্যাপারটা মেরে দেয়। আর কি বলে, তোমরা জানোই সব, তাও একবার বলতে শুরু করেছি, বললাম দইটা খাবে, দইটা খেলে তোমার স্কিনও ভালো থাকবে, সরষের তেল দিয়ে কুলকুচি করবে, স্কিন অত্যন্ত গ্লো করবে। তো এগুলো করো, দেখো ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর যত তুমি সুস্থ থাকবে, যত শরীর হালকা হবে, যত সুন্দর তোমাকে দেখতে লাগবে, তত তোমার মন দেখবে কত সুন্দর লাগে। জ্ঞান দিলাম, যদি আমাকেও জ্ঞান দেওয়ার থাকে তোমরা দিয়ে দিও, জ্ঞান নিয়ে নেব। ঠিক আছে, চললাম। হর হর মহাদেব, শিব শম্ভো।